ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, ডিম মুরগির ন্যায্য দাম নিশ্চিত করার দায় কার? এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, এবং আছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক শামসুল আরেফিন খালেদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডিম মুরগির ন্যায্য দাম নিশ্চিত করার দায় কার, এই বিষয় নিয়েই আলোচনা করতে চাই। জনাব শামসুল আরেফিন খালেদ, আপনাকে দিয়ে আগে শুরু করতে চাই। এই জন্য আমরা দেখছি দীর্ঘদিন থেকেই আসলে বাজারে ফার্মের মুরগির যে ডিম এবং ব্রয়লার মুরগি, সেটির দাম ভোক্তার জায়গা থেকে বেশ স্বস্তিতে আছে। একটু জানতে চাই আসলে এই মুহূর্তে আপনারা যারা বৃহৎ উদ্যোক্তা বা ইন্ডাস্ট্রি, পোলট্রি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের আসলে প্রোডাকশন খরচ কত হচ্ছে একটা ডিম উৎপাদনে, এবং প্রান্তিক খামারের দুটো মিলিয়ে যদি একটু বলেন যে আসলে এই একটা ডিম যেটি আমরা ভোক্তারা এখন প্রায় 10 টাকা কাছাকাছি পাচ্ছি, এটি আসলে উৎপাদন খরচ কত? ধন্যবাদ। প্রান্তিক খামারি এবং বড় উদ্যোক্তা যারা আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই মোটামুটি খুব বেশি যে পার্থক্য তা না, হয়তো 50 পয়সার মতো পার্থক্য হতে পারে, বাট এটা অবশ্যই 10 টাকার উপরে। এই মুহূর্তে যেটা খরচ হচ্ছে 10 টাকার থেকে প্রান্তিক খামারিদের একটু বেশি হবে, বাট বড় উদ্যোক্তাদেরও অ্যারাউন্ড 10 টাকা। এর কারণ হচ্ছে যে প্রোডাক্টিভিটি যদি চিন্তা করেন, র মেটেরিয়ালের দাম যেগুলো আছে চিন্তা করেন, সেগুলো সব কিছু মিলিয়ে এরকমই। সেই হিসাবে তারা ফার্ম থেকে বিক্রি করছে 7.5 টাকা 8 টাকা এরকম, যে স্ট্রেট ফরওয়ার্ড আপনার 1.5 টাকা থেকে 2 টাকা করে লস হচ্ছে, এবং আজকের থেকে না, গত 3-4 মাস ধরে। মানে এই যে বলছেন যে 10 টাকা উৎপাদন খরচের কাছাকাছি, আসলে একটু ছোট্ট করে বলবেন কি যে এই ব্রেকডাউনটা কি, কোথায় কোথায় এই খরচটা হয়? মানে একটা ডিমের উৎপাদন ভোক্তার জায়গা থেকে বা সাধারণ মানুষ হিসেবে আমার একটু বুঝতে চাই আমি যে কোথায় কোথায় এই খরচটা আসলে। এটা প্রথমত এটা ডিপেন্ড করবে প্রোডাক্টিভিটির উপরে। অবশ্যই ডিজিজ একটা বড় ইস্যু, র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি বা কে কত দাম দিয়ে র মেটেরিয়াল জোগাড় করছে বা ফিড জোগাড় করছে, সেটা একটা ইস্যু। মোটা দাগে আপনার 70% থেকে 80% আপনার শুধু ফিডের খরচই যাবে। এর বাইরে আপনার অন্যান্য খরচগুলো, যেমন বাচ্চার দাম যদি ধরেন বা সেগুলো, আসলে কমার্শিয়াল লেয়ারের ক্ষেত্রে বাচ্চার দাম তেমন করে বড় এফেক্ট করে না। কারণ হচ্ছে আমরা সাধারণত 375-400, কখনো তার থেকেও বেশি ডিম আশা করি একটা মুরগির বাচ্চার থেকে। সেই হিসাবে বাচ্চার দাম যদি 10 টাকা 15 টাকা বেশিও হয়, এটা তেমন কিছু যায় আসে না। ইনফ্যাক্ট একটা ডিম যদি বেশি প্রোডাকশন হয় বা 1.5টা ডিম যদি বেশি প্রোডাকশন হয় পার মুরগিতে, তাহলে এটা কাভার করে ফেলা যায়। কিন্তু ফিডটা এখানে অনেক বড় খরচ। এখন যে ফিডের খরচ যেটা হচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করেও একটা লেভেল পর্যন্ত নামানো গেছে, বাট এর থেকে তো নিচে আসলে নামানো সম্ভব হচ্ছে না। এখন 1 কেজি ফিডের দাম কত? এখন এটার প্রোডাকশন খরচ থেকে যেটা খামারিরা 50 টাকার উপরে খরচ পড়বে তার এটা কিনতে, ফার্ম লেভেল থেকে বা ফ্যাক্টরি লেভেল থেকে আরও কমে বিক্রি হয়, বাট মাঝখানে একটা বড় অংশ মধ্যস্বত্বভোগীদের ইয়েতে চলে যায়। তো সেই হিসাবে এরকম হয়। 2-3টা অল্টারনেটিভ নিয়ে আসা হয়েছে মার্কেটে। সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড ফিড নামে কিছু ফিড এখন মার্কেটে আছে। সেটা হচ্ছে মূল র মেটেরিয়ালগুলো খামারিরা নিজেরা জোগাড় করবে, আর মূল যে অ্যাডিটিভসগুলো আছে সেগুলো এটার সাথে মিশিয়ে কোনো একটা ছোটো ছোটো ফিড মিল আছে, মিক্সার আছে, সেগুলোর সাথে মিলিয়ে আর 2-3 টাকা কম খরচেও এটা সম্ভব। এখন কিন্তু আমি যদি একটু ব্রয়লারের উৎপাদন খরচ এবং দাম জানতে চাই, একেবারে গত কালের তথ্য যদি আমার কাছে আছে, রাজধানীর বাজারে আমরা দেখেছি 170-80 টাকা এই দামে বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ ধরে আসলে দামটা বাড়ছে। তো এই ব্রয়লার 1 কেজি ব্রয়লার উৎপাদনের ক্ষেত্রে আসলে আপনাদের খরচ? আমি একটু দামের বিষয়টা বলি। 3 দিন আগে এটা ছিল 100 খামারি পর্যায়ে, আমি গাজীপুরের রেটটা বলতে পারবো, 128 থেকে 130 টাকা। তারপর এটা হয়ে গেল 126 টাকা। আজকে সেটা ছিল 120 টাকার আশেপাশে। সুতরাং একটু বেড়েও কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। উৎপাদন খরচ আসলে খামারিরা এখন যেই দামে বাচ্চা প্রকিউর করেছিল 1 মাস আগে, সেটা ছিল মাত্র 8 থেকে 10 টাকার মধ্যে। তো সেই হিসাবে তাদের উৎপাদন খরচ পড়ে হচ্ছে 120-22 টাকার মতো, কখনো 116 থেকে ধরেন 125 টাকার মধ্যে উৎপাদন খরচ। আমি যদি আরেকটু জানতে চাই, আসলে এই আলোচনার গভীরে যাওয়ার জন্য এই তথ্যগুলো আপনার কাছে জানতে চাওয়া, একটা ব্রয়লারের বাচ্চার দাম কত, এবং এই বাচ্চাটি 30 থেকে 45 দিনের মতো খামারে থাকে, এই 45 দিনে এই একটা ব্রয়লারের বাচ্চা কতটুকু ফিড খায়?
এটা আসলে এখন আসলে এতদিন থাকতে হয় না, এখন আমাদের যেহেতু টার্গেট থাকে 2 কেজি বা 1.8 থেকে 2 কেজি, সেই হিসাবে 29 দিন থেকে 32 দিনের মধ্যে আসলে ওরা মোটামুটি বাজারজাত করার সময় হয়ে যায়। এর মধ্যে ফিডের খরচটাই তো মূল, আবার একইভাবে বাচ্চার খরচটাও এখানে, এখন তো কোনো বাচ্চার খরচ খুবই কম, যেহেতু বাচ্চা প্রোডাকশন যারা করে তারা প্রচণ্ড লসের মধ্যে আছে। 40 টাকা খরচ যদি পড়ে তারা হার্ডলি 15 টাকায় বিক্রি করছে, সে হিউজ লস এই সেক্টর হচ্ছে। তারপরে একটা খামারির 120-22 টাকার মতো খরচ পড়ে। বাট এটার ফিড খায়, এটা তো ডিপেন্ড করবে এফসিআর উপরে, এক এক কোম্পানির ফিডের এক এক রকম এফসিআর হয়। ফিড তারপরও যদি এভারেজটা জানতে চাই, এভারেজে ধরেন আপনার 2 কেজি যদি সে উৎপাদন যদি 2 কেজি যদি একটা ব্রয়লার হয়, তাহলে 2.2, 2.3, 2.5 কেজির মতো এখানে সে ফিড খাবে, আর একটু বেশি হতে পারে। মোরলেস আপনি দেখবেন 1.5 এই রেশিওটা ঠিক রাখার জন্য যতটুকু ফিড খাওয়া দরকার ততটুকুই আসলে তার মোরলেস, বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ধরেন 1.5, মানে যতটুকু সে ফিডটা যতটুকু ওজন হবে তার 1.5 গুণ সে ফিড খাবে। সেই হিসেবে আসলে তাহলে ব্রয়লারের যে উৎপাদন খরচটা কোথায় গিয়ে দাঁড়ালো? 120 টাকার আশেপাশেই আসলে হবে এই মুহূর্তে। বাট আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা তো আসলে স্ট্যান্ডার্ড প্রাইস হওয়া উচিত একদিনের বাচ্চার 50 টাকা। 150 টাকা যদি স্ট্যান্ডার্ড প্রাইস হয়, তার প্রোডাকশন খরচ হওয়া উচিত 138 থেকে 142 টাকা। সেই পয়েন্টটার কাছে আপনার কাছে পরে আরো শুনবো, কিন্তু তার আগে এবার একটু জনাব আবু সুফিয়ান আপনার কাছে আসতে চাই। মানে একটু বেশি সময় নিয়ে ফেললাম তথ্যগুলো জানার জন্য। ডিমের ক্ষেত্রে যেটি বলছেন উৎপাদকরা, সেটি হচ্ছে 10.5 টাকা বা 10 টাকার কাছাকাছি উৎপাদন খরচ। আবার একই সাথে যদি ব্রয়লারের কথা বলি বা ব্রয়লার মুরগির ক্ষেত্রে এটি 20 টাকা বা 22 টাকা, কিন্তু এখন আসলে 20 টাকা, 26 টাকা, 126 টাকা এই দরে আসলে খামারেই বিক্রি করছে। এই দামটি কি আসলে ন্যায্য দাম? না, ধন্যবাদ আপনাকে। আসলে এই ব্রয়লার ডিম এই বাজার কিন্তু মনিটরিংয়ের জন্য আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছি। একটা হচ্ছে যে প্রাণী সম্পদ অধিদপ্তর একেবারে যেহেতু সেবাধর্মী প্রতিষ্ঠান, একেবারে রুট লেভেলে খামারিদের নিয়ে কাজ করে। সুতরাং এক্ষেত্রে সেটা হলো যে এই দামের বিষয়টা আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। যেমন সিজনাল, কিন্তু দেখবেন যে ডিসেম্বরে কিন্তু ব্রয়লারের দাম বেশি, কারণ ওই সময় অনুষ্ঠান উৎসবাদির বিষয় আছে। যেমন অনুষ্ঠান, ধর্মীয় কোনো অনুষ্ঠানের পরে কিন্তু আমাদের যেমন কুরবানির পরে কিন্তু প্রাইসের মানে খুবই ডেভিয়েশন হয়। তো সব মিলিয়ে মানে এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি। আসলে দাম নির্ধারণের ব্যাপারে আসলে প্রাণী সম্পদ অধিদপ্তর আসলে অথরিটি না, কারণ আমাদের একটা মানে কৃষি বিপণন অধিদপ্তর যেটা আছে আসলে তারাই। আমরা চেষ্টা করছি তাদের সাথে একসাথে কাজের মাধ্যমে এই প্রাইসগুলো নির্ধারণ করা। আমরা চাই একটা জায়গা, সেটা হলো যে ভোক্তা এবং খামারি দুটাই যেন উইন উইন সিচুয়েশনে থাকে। আপনি শুরুতে বলছিলেন যে এখন ভোক্তা কিছুটা হলো স্বস্তিতে আছে যে বাজারে ব্রয়লার কম। আমরা সেটি দেখছি সরকারের বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এই ক্রেডিটটা নেওয়া হচ্ছে যে কম দামে দিচ্ছি, পাচ্ছি, সেটা খুবই ভালো কথা। ভোক্তা হিসেবে আমি নিজেও সেখানে খুশি, কিন্তু কথা হচ্ছে যে এই দাম কি আসলে সব সময় স্থিতিশীল বা সহনীয় এই পর্যায়ে থাকবে? এখানে কি আসলেও আমরা কি কোনো ভুল কিছু ঘটছে কি? আচ্ছা, আমরা যেটা চাচ্ছি, এই জন্য আমরা কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ইন্ডাস্ট্রি পিপল যারা আছে, খামারি অ্যাসোসিয়েশন আছে, সবার সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে বসছি। আমরা চাই একটা মোটামুটি সহনীয় পর্যায়ে থাকুক। ব্রয়লারের দাম যেন 180, 85, 90, আবার বাচ্চার দাম যেন এখন যেমন কম আছে সেটা যেন অন্তত 40-50-এর উপরে থাকে। সুতরাং সব কিছু মিলিয়ে আবার ফিড প্রাইস, আপনি একটা কথা বলেছেন, আমরাও কিন্তু চেষ্টা করছি গভর্নমেন্ট থেকে যে এর যে ফিড প্রাইসে যেহেতু একটা বিরাট অংশ আমদানি করা হয়, সুতরাং এই আমদানির উপরে গভর্নমেন্ট কতটুকু আসলে, যেমন এখনও গভর্নমেন্ট কিন্তু কিছু ওয়েভার দিচ্ছে, ট্যাক্স ওয়েভার দিচ্ছে কিছু কিছু জায়গায়। সুতরাং এই জায়গাগুলোতেও কিন্তু আমরা চেষ্টা করছি কীভাবে আরও একটু সহনীয় রাখা যায়। ফিডের উপরে যেন আমরা কিছুটা হলেও আমদানি যেন দ্রুততার সাথে করতে পারি। বিশেষ করে আমাদের এখন কিন্তু আমরা অনলাইনে প্রাণী সম্পদ অধিদপ্তর আমদানির জন্য এনওসি দিচ্ছে। সুতরাং কাস্টমসে যেন ওনাদের কিছুটা হ্যাসেল না হয়, সেই জায়গাটা ওখানে যে মানে ফিড প্রাইস যেন না বাড়ে। সুতরাং সব মিলিয়ে আমরা কিন্তু এরপরে আবার যেমন একটা জিনিস আছে, শুধু আসলে খাবার না, এর সাথে ভ্যাকসিন আছে, কিছু ডিজিজের বিষয় আছে। সুতরাং এগুলোরও কিন্তু আমাদের যেমন মাঠ পর্যায়ে এগুলো সার্ভিলেন্সের ব্যাপারে আমরা কাজ করছি। সুতরাং ওভারঅল একটা প্যাকেজ
এই প্যাকেজে আমরা চাই যে খামারেও যেন লাভবান থাকে, ভোক্তাও যেন একটা সহনীয় পর্যায়ে এই রাখে। প্রশ্নেই আপনার কাছে আরেকটু শুনবো, কিন্তু কেন আসলে এই খামারি এবং ভোক্তার মধ্যে দামের একটা ব্যালেন্স থাকা উচিত, সেইটা কেন জরুরি অর্থনীতির ভাষায়, সেটা একটু ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে জানতে চাই। মানে ভোক্তার জায়গা থেকে তো আমরা খুব খুশি যে আমরা খুব কম দামে এখন পাচ্ছি, কিন্তু এই কম দামে পাওয়াটা যদি খামারের লোকসানকে এভাবে ঠেকানো না যায়, খামারিকে যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে তো এই ডিমই একসময় 220 টাকায় কিনে খেতে হবে। এই ব্রয়লার মুরগি তো 260-70 এই দামেও আমরা বিক্রি হতে দেখেছি। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই ন্যায্য দামের প্রসঙ্গটা আসলে কেন আসছে, এই ব্যালেন্সটা কেন থাকা জরুরি? দেখেন, আমার প্রডিউসার যিনি, ওনার কাছে যে ন্যায্য দাম, আবার কনজিউমারের কাছে ন্যায্য দামের সংজ্ঞা ভিন্ন। কনজিউমার চাইবে যে আমি একটা কমফোর্টেবল দাম, অপেক্ষাকৃত কমফোর্টেবল ফিল করতে চাই একটা বস্তু কিনে। আর কৃষক যিনি সেটা উৎপাদন করেন, তিনি মনে করেন যে আমার উৎপাদন খরচটা আসবে, তার সঙ্গে কিছুটা লাভ প্রফিট হতে হবে। তো এইটা সবসময় ভিন্ন। তবে এখন যেই বাজারের যে অবস্থা, আজকে যখন আপনি আমাকে এখানে আসতে বলে, আমি বাজারটা একটু দেখে এসেছি। ডিমের দাম তো 10 টাকা, বাজারে 10 টাকা চলছে। আর মুরগির দাম যেটা বলা হয়েছে এর আগে যে 70-80 টাকা, এই ব্রয়লার মুরগি, এটাই তো সবচেয়ে বেশি মানুষ চায়। তো আমার মনে হয় যে কমফোর্টেবল মোটামুটিভাবে একটা বাস্তবসম্মত দাম, একটু বেশি হলে হয়তো ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাই। এখন বাজারে সরবরাহের পরিস্থিতি ভালো, এবং সরবরাহের পরিস্থিতি যখন ভালো থাকে ওনারা ভালো প্রডিউস করছেন, এমনকি হয়তো খুব এফিশিয়েন্ট, উৎপাদন ব্যবস্থাটা এফিশিয়েন্ট, যে কারণে এখন মোটামুটিভাবে কম দামে, কিন্তু ওনারা যেই দামে করছে, বড় বড় ফার্মার, তারা ইকোনমিক্স অফ স্কেল যেটা, সেটা ওনারা বুঝতে পারে, সেটা ওনারা ফিল করে। কিন্তু ছোট খামারি যারা, তাদের কাছে তো এটা না, এবং অল্প প্রডিউস করে, এবং সেখানে যখন প্রোডাকশনটা যখন কম হয় তখন পার ইউনিট কস্ট বেশি হয়ে যায়। পৃথিবীর অনেক জায়গায় ছোট ছোট খামার কিন্তু নাই, সব বড় বড়। আপনি যদি চায়নার কথা বলেন তো অনেক বড় বড় খামার, এই ছোট ছোট খামার খুঁজে পাবেন না। তো কাজেই এখন কথা হলো যে আমরা ইকোনমিক্স অফ স্কেল কোথায় অপারেট করে, এটা আমরা দেখব। 1, 2 নম্বর কথা হলো যে আমাকে অপেক্ষাকৃত কম দামে ভালো প্রোডাকশন করতে হবে যদি টিকে থাকতে চাই বাজারে। তো এই যে এখন যে নতুন নতুন টেকনোলজি আসছে এবং ওনারা বড় বড় খামার গড়ে তুলছেন, এর পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে আমি ভোক্তাকে খাবার পৌঁছে দেব এবং অপেক্ষাকৃত সস্তা দামে, যাতে করে সে বেশি দাম শুনে যদি সরে না যায়, যাতে করে ডিমান্ড কমে না যায়। যদি বেশি করে দাম হয় তাহলে ডিমান্ড কমে যাবে, যে 4টা ডিম কিনতো সে 2টা ডিম কিনবে। আর যদি দামটা সহনীয় হয় তাহলে 4টা ডিমের জায়গায় 1টা ডিম বেশি করে কিনবে। আরেকটি বিষয় হলো যে এখন শাকসবজির দাম যখন বাড়ে, চালের দাম বাড়ে, তখন স্বাভাবিকভাবে ডিম, তারপর ব্রয়লার, এর সঙ্গে একটা সম্পর্ক আছে। তো এখন সব কিছুই দাম বাড়ছে, কিন্তু ব্রয়লারের দামও বাড়ছে, কিন্তু ডিমের দাম 10 টাকা। এটা আমার কাছে মনে হয় যে 10 টাকাটা হয়তো খুব একটা ন্যায্য মনে হবে না, কারণ আমাদের প্রোডাকশন যারা করে, ছোট কৃষক আছে এবং বড় বড় যারা ফার্ম আছে, তারা সবাই একটা অ্যাভারেজ যদি দেখা হয় তাহলে 10 টাকা বেশি না, একটা ডিমের দাম 10 টাকা বেশি না। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। জনাব শামসুল আরেফিন খালেদ, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ডক্টর জাহাঙ্গীর আলম যেটি বলছিলেন যে ভোক্তাকে একটা কম দামে বা অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়াটা আসলে উৎপাদকদের একটা উদ্দেশ্য থাকে, সেইটা কি আসলে দীর্ঘদিন লোকসান করে সেটা কি সম্ভব? না, দীর্ঘদিন লোকসান করে তো কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনারা আসলে টিকে আছেন কেন? আপনারা বিভিন্ন সময় বলেছেন লোকসান হচ্ছে, যে কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন যে ব্রয়লারের বাচ্চার দাম আপনারা পাচ্ছেন না, যেটি ন্যায্য দাম হওয়ার কথা, 10-15 টাকায় বিক্রি করছেন, অথচ আসলে বাস্তবতা হচ্ছে এই ডিম থেকেই তো এই বাচ্চাটা উৎপাদন হয়,
সেই ডিমের দামও তো 10 টাকার কাছাকাছি যদি বাজারেই ধরি, বা ওইটার দাম হয়তো আরেকটু বেশি। মানে তাহলে কিভাবে চলতেছে এই ইন্ডাস্ট্রিটা? এটা এই মুহূর্তে এটা ইন্ডাস্ট্রির মাঝে মাঝে এরকম একটা সময় আসে, এখন সেই খারাপ সময়টা যাচ্ছে। মূলত উনি কিন্তু বলে ফেলেছেন যে সব কিছু নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। ওভার সাপ্লাই হয়ে রয়েছে এখন। ওভার সাপ্লাইটাই শুধুমাত্র পোলট্রি ইন্ডাস্ট্রিতে না, এনিম্যাল প্রোটিন ইন্ডাস্ট্রি প্রায় সব জায়গাতে এই মুহূর্তে ওভার সাপ্লাই। ভেজিটেবলও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে, সুতরাং একটা ক্রস ইলাস্টিসিটি আছে, অনেক কিছু আছে। এগুলো সব কিছু মিলিয়ে এখন আমাদের যে অতিরিক্ত প্রোডাকশনটা হচ্ছে সেটাকে আবার স্ট্রিমলাইন করা দরকার এবং একটু কমিয়ে আনা দরকার, কারণ আদারওয়াইজ তো এই লস তো টানা সম্ভব না। তো এটা অটোমেটিকই মার্কেট কারেক্টেড হতে থাকে। বাট আমার মনে হয় বারবার এই যে মার্কেট কারেকশনটা আমরা নিজের থেকে যখন করি তখন কি সমস্যাটা একটু বলি। বড় যারা আছে তারা কিন্তু, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমাদের 200-র উপরে আমাদের হ্যাচারি, যেটা আমরা বলি ডেল চিক্স প্রোডাকশন করে যে হ্যাচারি, বাংলাদেশে রেজিস্টার্ড ছিল 200-র উপরে। আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার ছিল 160টা বা 108টা হ্যাচারি। এই মুহূর্তে প্রোডাকশন করতেছে 40 থেকে 45টা হ্যাচারি। এই যে গত 4-5 বছর বা 10 বছর ধরে বিভিন্ন সময় যখন খারাপ সময়টা আসে তখন ছোট ছোট হ্যাচারিগুলো বন্ধ হতে থাকে। হতে হতে দেখেন 200 হ্যাচারি থেকে কমে কমে অলরেডি 40টার মধ্যে আসছে। তার মানে কি প্রোডাকশন কি কমেছে? প্রোডাকশন তো কমে না ইন্ডাস্ট্রিতে। তার মানে যারা বড় তারা আরও বড় হচ্ছে, যারা ছোট তারা ঝরে যাচ্ছে। এটাই ক্যাপিটালিজমের এটা একটা নিয়ম। আমার মনে হয় বাংলাদেশের মতো দেশে এই জিনিসটা একটু ইন্টারফেয়ার করা দরকার, কারণ আমরা কম্পিটিশন কমিশন থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গায় অনেক কার্যকরী ভূমিকা পালনের চেষ্টা করছে। বাট রিয়েলিটিটা হচ্ছে আমাদের একটা সময় গিয়ে গভর্নমেন্ট লেভেল থেকে কন্ট্রোল আনতে হবে, গভর্নমেন্ট লেভেলে ইন্টারভেনশন লাগবে। আদারওয়াইজ যদি সবাই এরকম বড় প্রোডাকশন করতে থাকে বা বাড়াতে থাকে, তখন যখন মার্কেটে একটা ক্রাইসিস তৈরি হয়, ক্ষুদ্র খামারিরাও এটাতে এফেক্টেড হয়। এবং এই কারণে কিন্তু আমরা ডিএলএস-এর সাথে কিন্তু আমরা একসাথে কাজ করছি যে না দেখেন একটা ধারণ ক্ষমতা আছে একটা ইকোনমির, সেই ইকোনমির ধারণ ক্ষমতার থেকে এত বেশি প্রোডাকশন করা তো আসলে ঠিক না। এখন কতটুকু থাকলে উইন উইন প্রপোজিশন তৈরি হবে। উইন উইন প্রপোজিশনটা কি? যারা খামারি তারাও একটা প্রফিট পাবে, কনজিউমাররা অ্যাবনর্মাল কোনো প্রাইস দিয়ে ডিম বা মুরগি কিনবে না। কারণ বাংলাদেশে ফুড সিকিউরিটি অ্যাসপেক্টে আপনার যারা দরিদ্র শ্রেণীতে যারা পড়ে তাদেরকে আপনার কম দামে ডিম এবং মুরগি দিতে হবে। এটা তো আমরা কমিটেড, এটা এখানে কোনো ছাড় দেওয়ার কিছু নাই। কিন্তু কতটুকু কমে আনা আসলে যায়? দরিদ্র শ্রেণী, কারণ আমরা জানি যে পুষ্টির চাহিদার কথা বা পুষ্টির বিবেচনা যদি বলি, শিশু, বয়োবৃদ্ধ, তাদের জন্য তো আসলে ডিম এবং মুরগি। আমি দরিদ্র শ্রেণীর কারণে বললাম যে দরিদ্র শ্রেণীরা তো অলওয়েজ ডিপ্রাইভ থাকে। আমি যা বলার চেষ্টা করেছি তাদেরও অ্যাফোর্ডেবল লেভেলে এটা আসতে হবে, তাদের জন্য এটা অ্যাফোর্ডেবল। আপনার কাছে আরো শুনবো, আমার বিরতিতে যাওয়ার একটা সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে জনাব আবু সুফিয়ান, আপনার কাছে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই। এই যে আমরা ভোক্তারা কম দামে চাই, সেটা আরো কম দামে। এখন যেটি ডিম আমরা 10 টাকায় খাচ্ছি সেটি 5 টাকা 6 টাকা হলে তো আমরা আরো খুশি হব। নিশ্চয়ই ব্রয়লারের দাম যদি শুধু 70-80 টাকায় যায় তাহলে ভোক্তার চেয়ে খুশি কেউই হবে না। কিন্তু এই পণ্যটিকে বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা, চাহিদার সাথে সাথে যোগানটাকে ঠিক রাখা এবং এর পেছনে যে উৎপাদক তাদেরকে টিকে থাকার জন্য তাদের ন্যায্য দাম পাওয়া, এই বিষয়গুলো নিশ্চিত করার দায়িত্বটা আসলে কার? জনাব ডক্টর জাহাঙ্গীর আলম বলছিলেন যে ভোক্তাকে কম দামে দেওয়াটাই আসলে উৎপাদকদের লক্ষ্য। কিন্তু উৎপাদককে প্রোটেকশন কে দিবে? উৎপাদক নিজেই কি প্রোটেকশন নেবে, নাকি এখানে কারো একটা আছে যার দায়িত্বশীল একটা রোল প্লে করা উচিত? সেটি আসলে কে, সেই বিষয়ে একটু জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ডিম মুরগির ন্যায্য দাম নিশ্চিত করার দায় কার? বিরতিতে যাওয়ার আগে জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, আপনার কাছে এই প্রশ্নই রেখে গিয়েছি যে এই যে ভোক্তা আমরা আরো কম দামে সস্তায় পেতে চাই, আবার একই সাথে যারা এই যোগানটি দিচ্ছে অর্থাৎ উৎপাদক খামারি, সেটি বৃহৎ হোক বা ক্ষুদ্র হোক, তাদেরকে উৎপাদন প্রক্রিয়ায় টিকিয়ে রাখা, এই মাঝখানের ন্যায্য দাম, ভোক্তার জন্য ন্যায্য দাম, উৎপাদকের জন্য ন্যায্য দাম, এটি নিশ্চিত করার দায় আসলে কার? না, অফকোর্স প্রাণী সম্পদ অধিদপ্তর সেই ক্ষুদ্র খামারিদের নিয়ে কিন্তু কাজ করছে। সুতরাং আমাদের মাঠ পর্যায়ে যে কার্যালয়গুলো আছে আমাদের, এর মাধ্যমে কিন্তু আমরা এই ক্ষুদ্র খামারিদেরকে চেষ্টা করছি সহযোগিতা করার। যেমন আপনারা জানেন যে কোভিডকালীন আমরা কিন্তু প্রায় 283 কোটি টাকা শুধুমাত্র পোলট্রি সেক্টরে, শুধু পোলট্রি খামারিদেরকে আমরা কিন্তু প্রণোদনা আকারে দিয়েছিলাম। আমরা খুব রিসেন্টলি কিন্তু আমাদের একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমেও কিন্তু এই ছোটো ছোটো খামারিদেরকে আমরা একটা গ্রুপ ফরমেশনের মাধ্যমে সহযোগিতা করছি। প্রায় 100 কোটি টাকার উপরে কিন্তু আমরা
শুধু তাদের কিছু ইনসেন্টিভ আকারে, বিশেষ করে খাদ্য, কিছু ঔষধ, কিছু তাদের ঘর, কিছু কিছু সহযোগিতা কিন্তু করছে। সুতরাং প্রাণী সম্পদ অধিদপ্তর তার ক্ষুদ্র খামারিদের নিয়ে কাজ করছে এবং এই জায়গাগুলোতে নিশ্চয়ই আমরা যখন দেখি দাম অস্বাভাবিক বাড়ে তখন আপনারা দাম মানে সেটি প্রাণী সম্পদ অধিদপ্তর হোক বা সরকারেরই আরেকটি প্রতিষ্ঠান যেটি এই দাম নির্ধারণ করে দেয়, কৃষি বিপণন অধিদপ্তর, আপনারা সবাই মিলেই সমন্বিতভাবে দাম নির্ধারণ করে দিয়ে ভোক্তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এখন যখন উৎপাদকরা একটা বেশ দীর্ঘ সময় ধরেই লোকসানে বিক্রি করছে, তখন আসলে দাম বেঁধে দিয়ে তো চাইলেই আপনি বাড়তি দাম নির্ধারণ করে দিলেই সেটি বাজার কার্যকর হবে না। কিন্তু উৎপাদন এবং চাহিদার মধ্যে যে সমন্বয় করা, সার্বক্ষণিক মনিটর করা, সেই মেকানিজম কি আসলে সরকারের আছে? আমরা কিন্তু মেকানিজম একেবারে নেই তা বলবো না। যেমন আমাদের একদিনের বাচ্চার উৎপাদনে কিন্তু কর্মকৌশল আমরা একসাথে বসে করেছি। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমাদের বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল, বিডার অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে করেছি। সুতরাং এই বাজার ব্যবস্থাপনাটা কিভাবে হবে, যে প্রতি সপ্তাহের যে বাচ্চা উৎপাদন, সেগুলো নিয়ে কিন্তু কাজ করেছে। এবং আপনি খেয়াল করবেন যে গত 2 মাস যাবৎ কিছুটা হলো বাজারে কিছুটা হলো অস্থিরতা যে বাচ্চার দাম, কিন্তু তার আগের বছরে কিন্তু আমরা মোটামুটি একটা চেষ্টা করেছি যে প্রাইসিংটা সামঞ্জস্য, ডিওসি, ব্রয়লার এগুলোর প্রাইসিং। আমাদের শামসুল আরফিন খালেদ সাহেব বলেছে যে আমরা কিছু সময় একটা ক্রাইসিসে যাচ্ছে। এই জায়গাটা আমরা চেষ্টা করছি বিভিন্ন ব্রাঞ্চ, যেমন আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে কিন্তু আমরা একটা প্রপোজাল দিয়েছি যে আপনি জানেন যে বাংলাদেশে যত মানুষ, আমাদের লাইভস্টক একটা হিউজ পপুলেশন, সুতরাং এখানে একটা ডিজিজ বার্ডেনও আছে, কিছু রিস্ক আছে, তারপরে তার মেডিসিন কস্ট আছে, ভ্যাকসিনের কস্ট আছে। এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি গভর্নমেন্টের মাধ্যমে যে ইমার্জেন্সি কিছু ডিজিজের ক্ষেত্রে যদি কোনো মারা যায়, সেগুলোতে কিছুটা হলে ইনসেন্টিভ দেওয়া যায় কিনা, ন্যাচারাল ডিজাস্টারে ক্ষতি হলে এই জায়গাগুলো কিন্তু আমরা খামারি পর্যায়ে সহযোগিতা করার চেষ্টা করছি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো, কিন্তু ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে একটু আসতে চাই। আসলে এই পোলট্রি শিল্প তো নিশ্চয়ই অন্য যেসব শিল্প সেগুলোর মতো নয়, অর্থাৎ তৈরি পোশাক বা প্লাস্টিক শিল্প, চামড়া শিল্প এরকম নিশ্চয়ই নয়, কারণ এটির সাথে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা বা তার চেয়েও বড় আসলে পুষ্টিকর খাদ্যের নিরাপত্তাটা জড়িত। সেই রকম একটা প্রেক্ষাপটে ঠিক প্রতিদিনের না হলেও একটা সপ্তাহে বা মাসে বা মৌসুম ভিত্তিতে কখন কতটুকু মুরগির চাহিদা আছে, সেই চাহিদাটাকে মিট করার জন্য কতটুকু উৎপাদন প্রক্রিয়া আজকে থেকে শুরু করতে হবে, কারণ আমরা জানি একদিনেই আসলে ডিম উৎপাদন করা সম্ভব না, মুরগিও না। সেই রকম একটি আধুনিক মেকানিজম কি আসলেও আপনি দেখতে পান বাংলাদেশের এই সিস্টেমে কি আছে? দেখেন, একটা সময় ছিল যখন আমি সরকারি চাকরিও করেছি, আমি ডিজি ছিলাম লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে, পরে অন্যান্য অনেক কাজে জড়িত ছিলাম সরকারের বাইরে। তো এইটা আমরা যদি বলি যে সাধারণ কৃষক তারা এই দায়িত্ব নেবে, যদি বলি ডিএলএস একা দায়িত্ব নেবে, এটা কথাটা বোধহয় সঠিকভাবে হয় না। আসলে দেশে সাধারণ উৎপাদন, সাপ্লাই এবং এর সঙ্গে সঙ্গে প্রাইসটা স্বাভাবিক রাখা, এর দায়, বড় দায় সরকারের, কারণ সরকারের দায়বদ্ধতা সাধারণ মানুষের কাছে, কাজে সরকারকে এটা করতে হবে। তা এখন আমি বলি যে এর আগে 2-1টা কথাবার্তা হয়েছিল যে এই যে আমাদের খামারিরা এক শ্রেণীর খামারি আউট অফ প্রোডাকশন চলে যাচ্ছে, আর বড় খামারি যারা আছে, কর্পোরেট যারা, এরা বেশিরভাগ সাপ্লাই দিচ্ছে। এখন আপনি যদি বলেন যে তারা লোকসানের থেকে সরবরাহ দিচ্ছে এবং ওভার সাপ্লাই যার জন্য দাম কম আছে, এটা আমি বিশ্বাস করব না। কারণ যখনই তারা লোকসানে থাকবে তখনই প্রোডাকশন কমিয়ে দেবে। কাজে প্রফিট তারা করছে। প্রফিট কারা করতে পারছে না, সেটা হলো যারা অপেক্ষাকৃত ছোট খামারি, তাদের কস্ট অফ প্রোডাকশন, পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বেশি। তাছাড়া এরা ভালনারেবল, এই রোগ শোক ইত্যাদির ক্ষেত্রে ভালনারেবল। তারপরে প্রচুর ইনভেস্ট করতে পারে না, এসব কারণে যথেষ্ট পরিমাণে তারা লাভ করতে পারে না, কস্ট অফ প্রোডাকশন বেশি হয়। আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে আমাদের গ্রামে যে স্ক্যাভেঞ্জিং পোলট্রি, যেটা এখানে তো কস্ট অফ প্রোডাকশন খুবই কম,
কিন্তু আমরা কি স্ক্যাভেঞ্জিং পোলট্রিটাকে উৎসাহিত করতে পারছি? আজকে যদি স্ক্যাভেঞ্জিং পোলট্রিটাকে আমরা উৎসাহিত করতে পারতাম, উনি বললেন যে এই নোয়াখালী ফেনী বন্যা হয়েছে এবং বন্যাতে এই যে বাচ্চারা যেগুলো আছে, বাচ্চা চলে গেছে, মুরগি চলে গেছে, সব ভেসে গেছে। এখন এই যে গ্রামের মানুষ যারা আছে তাদের যে পোলট্রিগুলো চলে গেল, তো তাদেরকে কি আমরা আবার নতুন করে গড়ে তুলছি? তাদেরকে কি ইনভেস্টমেন্টে সহায়তা করছি? এটা করছে না। আমাদের কৃষিক্ষেত্রে আমাদের প্রায় এবছর 17,500 কোটি টাকা ফসল কৃষিতে ভর্তুকি দেয়া হচ্ছে। তো আমাদের এই যে লাইভস্টকের ক্ষেত্রে যে এই যে ছোট ছোট খামারি যারা আছে তাদের যে ইয়াটা যখন চলে যায়, একটা পোলট্রি খামার যখন চলে যায় তখন তার স্বপ্ন নষ্ট হয়ে যায়। তো তাদেরকে কি আমরা সাবসিডি দিচ্ছি? তাদেরকে কি নতুন করে গড়ে তোলার জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণে উৎসাহ আমরা দিচ্ছি? এইগুলো এখন কনসিডার করার ব্যাপার। এবং আমাদের ছোট খামারিদেরকে ধরে রাখতে হবে এবং সেই সঙ্গে যে স্ক্যাভেঞ্জিং পোলট্রি যেটা, এটাকে রিভাইভ করতে হবে। আপনার কাছে আরো শুনবো জনাব শামসুল আরেফিন খালেদ, আপনার কাছে একটু জানতে চাই যে ভোক্তাকে অবশ্যই তার কমফোর্টেবল প্রাইসেই আসলে এই পণ্যটি দিতে হবে, কারণ আপনি নিজেও উৎপাদক হিসেবেই বলেছেন যে নিম্ন আয়ের মানুষের আসলে প্রোটিনের একটা বড় উৎস এই ডিম এবং মুরগি। সেক্ষেত্রে উৎপাদকদেরকে কি শুধুমাত্র এই মানে বাড়তি দাম বেঁধে দিয়ে তো আসলে তার লোকসান পোষানো সম্ভব না, সরকার কি অন্য কোনোভাবে এই সহায়তাটা বা ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে বা লোকসান এড়ানোর ক্ষেত্রে সহায়তা দিতে পারে? জি পারে। সেটা কি দিচ্ছে আসলে? না, সরকার এখনো সেভাবে দিতে পারছে না, বাট এটা দিতে হবে। এখানে দুটো মানে গভর্নমেন্টের দিক থেকেই কাজ করার বিষয় থাকে। প্রথমত হচ্ছে যে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে ইকুইলিব্রিয়ামটা সেটা আনার ব্যাপারে গভর্নমেন্ট হেল্প করতে পারেন কিনা? আমাদের হিসেবে পারে। গভর্নমেন্ট কিন্তু ঠিক করে দিতে পারে। এই গত 4-5 বছরের ডেটা অ্যানালিসিস করে আপনি বের করে ফেলতে পারবেন যে সুইট স্পটগুলো কোথায়, কতটুকু প্রোডাকশন করলে কোন সিজনে দাম খুব বেশি বাড়েও না বা কমেও না। তো আমাদের যারা প্রডিউসার যারা আছে, ডিওল চিক্স প্রডিউস করি, তাদের কিন্তু কিছুটা রেস্ট্রিক্ট করে ফেলতে পারে যে ঠিক আছে এই সময়ের থেকে বেশি প্রোডাকশন করবা না। এবং সেইভাবে যদি আমরা করি আমাদেরও কোনো সমস্যা নাই, কারণ যদি প্রফিট যদি থাকে তাহলে তো শুধু তো এক্সপানশনের কোনো প্রয়োজন নাই, তা আস্তে আস্তে এক্সপানশন হবে, সেটা সেইভাবে ধরে দিতে পারে। এবং এটা কৌশলপত্র কিন্তু সেখানেই সেই উদ্দেশ্যে নিয়েই করা হয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তর। উনি যেটা বলেন নাই সেটা হলো উনি আসলে ওনার কোনো এক্সিকিউশনে পাওয়ার নাই। উনি একটা কৌশলপত্র কিছু সাজেশন দিতে পারেন, রেকমেন্ডেশন দিতে পারেন, এর বিষয়ে তো ওনারা কিছু করতে পারেন না। কিন্তু আমার মনে হয় এখন এরকম একটা সময় এসেছে যে যারা প্রডিউসার তাদের অনেক ক্ষেত্রে বাধ্য করার একটা সময় এসেছে যে এর বিষয়ে তোমরা প্রোডাকশন করবা না, মার্কেটটা নষ্ট করবা না। কারণ মার্কেট সেক্ষেত্রে বিপর্যস্ত হয় সবাই, প্রডিউসাররাও হয়। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, এর বাইরেও কিন্তু কখনো কখনো কিছু সময় আসবে যখন খামারিরা লস করবে, সেই সময় কিছু ইনসেন্টিভ সাবসিডি এগুলো কিন্তু দিতে হবে। দুটা সমন্বয়, পুরোটাই সাবসিডাইজ করা যাবে এমন কোনো কথা না। আমি জাস্ট উন্নত বিশ্বের এক্সাম্পল দিই। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, আপনি ইউরোপে যান, আপনি কানাডায় যান, যে কেউ প্রোডাকশন করতে পারে না, এত সহজ না। ডিমান্ডটা তারা অ্যানালাইসিস করে, সেই অনুযায়ী সাপ্লাই সাইড সেট করে এবং কোম্পানিগুলোকে সেট করা যায় তোমার প্রোডাকশন এরকমই হবে এবং ততটুকুই তাদের প্রোডাকশন করতে হয়। যদি কোনো কারণে কম করে তাহলে লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়, অন্যদের তখন প্রোডাকশন করতে দেয়। কারণ না, আদারওয়াইজ তাদের সাবসিডি দিতে হবে অনেক, তারা তো কেউ সাবসিডি দিতে চায় না এখন এগ্রিকালচার সেক্টরে। প্রথমে এটাতে হাত দেওয়া এবং পরে আপৎকালীন সময়ে কিছু সাবসিডি দেওয়ার চেষ্টা করা, এইটা কিন্তু গভর্নমেন্টের করতেই হবে। আদারওয়াইজ কিন্তু এই সেক্টরকে লম্বা সময়ে কিন্তু আপনি এটাকে চালিয়ে নিতে পারবেন না। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, 80% উপরে কিন্তু বাংলাদেশে এখনও ক্ষুদ্র খামারি, 80% উপরে। সুতরাং আমরা যারা বড় প্রডিউসার তারা কিন্তু ডেল চিক্স প্রডিউস করি অথবা ফিড প্রডিউস করি, আমরা কিন্তু মাছ খেলে কিন্তু ডিম বা মুরগি কিন্তু প্রডিউস করি না। সুতরাং ক্ষুদ্র খামারিদের বাঁচিয়ে রাখতে হবে এবং ক্ষুদ্র খামারিদের বড় হওয়ার সুযোগ দিতে হবে। বড়দের বড় হওয়ার সুযোগ দেওয়া যেরকম উচিত, ক্ষুদ্র খামারিদের বড় হওয়ার সুযোগ আরও বেশি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, পাকিস্তানে 20,000-এর নিচে কোনো পোলট্রি ফার্ম নাই, চায়নাতে 20,000-এর নিচে কোনো পোলট্রি ফার্ম নাই, এই সাইজের নিচে কোনো পোলট্রি ফার্ম নাই, ইন্ডিয়াতে অল্প কিছু আছে বা তারপরে আস্তে আস্তে সাইজ বড় হচ্ছে, কিন্তু ক্ষুদ্র খামারিদেরই কিন্তু তারা বড় করেছে। আমাদের কার্যক্রমগুলো সরকারের এমন হওয়া উচিত। নিশ্চয়ই। আমার আর একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি বলছেন যে 80%ই এখনো ক্ষুদ্র খামারি, কিন্তু আমরা দাম নিয়ে যখন অস্থিরতা তৈরি হয় তখন এই অস্থিরতার মধ্য থেকে যারা মুনাফা তুলে ফেলার অভিযোগ আসলে আপনাদের এই 20% উৎপাদকের বিরুদ্ধে আসলে আঙুল ওঠে, সেটি আসলে কিভাবে? তাহলে যদি 80%ই ক্ষুদ্র হয়,
বড় খামারিরা আপনারা তাহলে এই দাম অস্থিরতা, যেমন এখন কমে সস্তায় আমি পাচ্ছি, এখন যখন লোকসান হতে হতে ক্ষুদ্র খামারিরা বন্ধ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে এই ডিমই হয়তো 200 টাকা 220 টাকা খেতে হবে, ব্রয়লার হয়তো 230 40 50 70 পর্যন্ত উঠে যাওয়ার ইতিহাস আছে। তখন আসলে মুনাফা করে আপনাদের মতো বড় উৎপাদকরা, প্রতিষ্ঠানরা। এই যে অভিযোগটি, সেটি আসলে কিভাবে কাজ করে বা এই অভিযোগটি আদৌ সত্য কিনা সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ডিম মুরগির ন্যায্য দাম নিশ্চিত করার দায় কার। বিরতিতে যাওয়ার আগে জনাব শামসুল আরিফিন খালেদ, আপনার কাছে জানতে চেয়েছি যে 80% যদি ক্ষুদ্র খামারি হয়, তাহলে সংকটের সময় আমরা অভিযোগ শুনি যে আসলে বৃহৎ খামারিরাই এখন অনেক মুনাফা করছে, রাতারাতি হাজার হাজার কোটি টাকা আপনারা বাজার থেকে বের করে নিয়ে যান। সেটা কিভাবে হয়? এটা বিভিন্ন সময় যেগুলো অভিযোগ উঠেছে এগুলো প্রায় সবই ভিত্তিহীন ছিল। এটা সরাসরি আপনারা যারা মার্কেট একটু ডিপার অ্যানালিসিস করেছেন, আপনারা নিজেরা তখন বুঝেছেন। প্রেসের সবাই ওই লেভেলের ডিপার অ্যানালিসিস তখন করে নাই। এটার একটা ওই সময়ের যদি অন্যভাবে ব্যাখ্যা করতে বলেন, তাহলে এমন একটা সময় তখন ছিল, আজকের থেকে 2 বছর আগে, যে মার্কেট কন্ট্রোল হচ্ছিল না। কাউকে না কাউকে তো দোষারোপ করতে হবে। সেই হিসাবে সবচেয়ে সহজ বিষয় ছিল আমাদের দোষারোপ করা। বাট মূলত সেই সময়টাতে ওভার সাপ্লাইয়ের বদলে আন্ডার সাপ্লাই তখন ছিল কিছু সময়ের জন্য। সেই সময় এই জিনিসটা ঘটেছে, এবং তখন প্রফিট যারা করেছে ক্ষুদ্র খামারিরাও করেছে, বড়রাও করেছে। এবং সেই অ্যাবনর্মাল প্রাইসটা কখনোই 1 মাসের বেশি কিন্তু ছিল না। কিন্তু এরকম একটা ভাব করা হয়েছে যে বছরের পর বছর এরকম হাজার হাজার কোটি টাকার হিসাব দেওয়া হচ্ছে। সবগুলো তথ্য ভুল ছিল। খুব সিম্পলভাবে বলি, সেটা হচ্ছে যে আমরা নিজেরাও আশা করি যে ক্ষুদ্র খামারিরা আস্তে আস্তে বড় হবে এবং তারাই এই প্রোডাকশন এবং খাওয়ানোর দায়িত্বটা নিবে। আমরা ব্যাকহ্যান্ডে আমরা কাজ করব। কারণ আপনি যদি গ্রামীণ এই জনগোষ্ঠীকে যদি এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি যেগুলো তৈরি হয়েছে সেগুলো যদি আপনি বন্ধ করে সব আমাদের হাতেই দিয়ে দেন, বড়দের হাতে, তাহলে তো এটা হচ্ছে না। ওদের রাখতে হবে। এটার রাখার দায়িত্ব সরকারের। এটা খুবই স্বাভাবিক, আদারওয়াইজ তো তারা টিকবে না। এবং এই সরকার যদি এখানে কার্যকরী ভূমিকা পালন করে ক্ষুদ্র খামারিদের স্বার্থে, আমরা অবশ্যই কাজ করব। নিশ্চয়ই। আমরা একেবারে শেষ দিকে আছি। জনাব আবু সুফিয়ান, আপনার কাছেও একটু জানতে চাই যে এই যে স্বয়ং বৃহৎ শিল্প উদ্যোক্তারাই বলছেন এখানে এই খাতে একটা যেটাকে বলা হয় যে নিরপেক্ষ অবস্থা তৈরি করার জন্য আসলে সরকারের ভূমিকা, সরকার কেন আসলে এটা করছে না, বা সরকারের সীমাবদ্ধতাটা না, সরকার করছে না কথাটা ঠিক না। এই যে ক্ষুদ্র খামারি, আমার প্রায় 2 লক্ষ ক্ষুদ্র খামারিদের নিয়ে কিন্তু আমরা একেবারে মাঠ পর্যায়ে কাজ করছি। সুতরাং আমি আগেও বলেছি যে এদেরকে ধরেন আমাদের সরকারিভাবে আমরা প্রায় 32 কোটি ডোজ শুধু পোলট্রির ভ্যাকসিন উৎপাদন করছি। সেটি তো আপনি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের কথা বলছেন, কিন্তু সামগ্রিকভাবে উৎপাদন, চাহিদা, যোগান সব সময় একটা নজরদারি রাখা, একটা যেটাকে বলে কর্তৃত্ব নিয়ে করা, সেই জায়গাটাতে কেন জানি আমরা একটা কমতি দেখছি। কখনো প্রাণী সম্পদ কোনো একটা বিষয় নিয়ে আসছে, কখনো অন্য কোনো অধিদপ্তর আসছে, কখনো সরকারের আরেকটা সংস্থা হয়তো এখানে উৎপাদনের মানে আমদানির সাথে যখন তখন বাণিজ্য মন্ত্রণালয় এসে কথা বলছে। মানে সেটি কেন একক একটি সংস্থা এটি করতে না? পারবে? প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু যদি লাইভস্টক সেক্টরের ওভারঅল কিন্তু আসলে অভিভাবক। সুতরাং এই সেক্টরে কিন্তু তার দেখভালা এবং ফ্রম দ্য প্রোডাকশন টু টেবিল পর্যন্ত কিন্তু আনার দায়িত্ব আমার। আজকে এই 18 কোটি জনগণের কিন্তু অ্যানিমাল প্রোটিন সাপ্লাই দেওয়ার ম্যান্ডেট হলো প্রাণী সম্পদ অধিদপ্তর। এর বাইরে কোনো অধিদপ্তর এটার ম্যান্ডেট না। সুতরাং আমরা কিন্তু চেষ্টা করছি ক্ষুদ্রর পাশাপাশি বৃহৎ যারা আমার খামারি আছে তাদেরকে নিয়েও কিন্তু আমরা কাজ করছি। আমরা অনেকগুলো পলিসি লেভেলে, যেমন আমাদের পোলট্রি পলিসি 2008 ছিল, এখন কিন্তু আবার একেবারে নতুন করে আমরা কিন্তু পোলট্রি পলিসি প্রণয়ন করেছি এবং খুব শীঘ্রই আমাদের মন্ত্রণালয় থেকে এটা অনুমোদন হবে। আমাদের অনেকগুলো পলিসি নিয়ে আমি আগেও বলেছি যে যেমন ডিওসির যে একটা কৌশলপত্র ছিল, আমরা ইতিমধ্যে বসেছি এবং আমরা চেষ্টা করছি এই বাজারটা যেন একটা স্থিতিশীল থাকে। এই সমস্ত উদ্যোগের বাস্তবায়ন আমরা কবে দেখব? আমরা খুব শীঘ্রই আশাবাদী। কিছু কিছু বাস্তবায়ন কিন্তু হচ্ছে, যার মাধ্যমে আগে যে প্রোডাকশন অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু এক সময় কম ছিল, এখন কিন্তু আমরা অন্তত কনফিডেন্টলি বলতে পারছি ইয়েস সাপ্লাই চেন কিন্তু আছে। আপনি বলছেন বাজারে হয়তো কম বেশি, খামারি কিছুটা লস হচ্ছে, ভোক্তা লাভবান হচ্ছে, কিন্তু প্রোডাকশন চেন কিন্তু ওই রকম ফল করেনি। আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি করতে পারছি। সুতরাং এই জায়গাটা আমাদের কাজের জায়গা, যে কখন কোন লেভেলে, আপনি যেটা আগেই বলেছেন যে আমাদের যদি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারে, আমরা অলরেডি ইতিমধ্যে কাজ শুরু করেছি যে বছরের
আসলে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত কোন সময় কত প্রোডাক্ট অ্যাভেলেবল থাকতে হবে, আমরা এই ক্যালেন্ডারটা কাজ শুরু করেছি। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছেও একটু জানতে চাই যে ভোক্তা হিসেবে আমরা আসলে কখনোই বাড়তি দাম দিতে চাই না, আবার একই সাথে খামারিদেরকেও টিকে থাকতে হবে। এই যে যোগসংযোগ, ন্যায্য দামের যে জায়গাটি, অথবা কম দামে পণ্য ভোক্তাকে দিয়ে খামারিকে অন্য কোনোভাবে আসলে ইনসেনটিভ দিয়ে টিকিয়ে রাখা, সেই দায়ের কাজটা বা এই ন্যায্য দামের জায়গাটা নিশ্চিত করার দায়িত্বের জায়গায় যদি আপনার কাছে জানতে চাই। দেখেন, আমাদের প্রোটিন সাপ্লাইয়ের একটা নির্ভরযোগ্য জায়গা হলো পোলট্রি সেক্টর, এবং গত 20-25 বছরে পোলট্রি সেক্টরের গ্রোথটা সবচেয়ে বেশি, এবং সেই কারণে এখন সাধারণ মানুষ যারা কম দামে প্রোটিন আহরণ করতে চায় তারা পোলট্রি, ডিম এটার উপরে নির্ভর করে। কাজে এই সেক্টরটাকে খুব ভায়াবল রাখা দরকার, এবং এই ক্ষেত্রে বড় খামারি যারা, তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আমরা সেটা পারবো না। বড় খামারিদেরকে তাদের বিজনেস সম্প্রসারণ করতে দিতে হবে, এবং এই ক্ষেত্রে যে ট্যাক্স এবং ইম্পোর্ট ট্যাক্স বা এই যে উৎসে কর, এগুলো খুব রেশনাল করতে হবে। আরেকটি বিষয় হলো যে আপনি এখানে সাবসিডাইজ করতে হবে। বড় খামারিদেরকে সাবসিডাইজ করার দরকার নেই, তারা নিজেরাই পারে বিজনেসটা ভালোভাবে চালাতে। কিন্তু ক্ষুদ্র খামারি যারা আছে এবং স্ক্যাভেঞ্জার যারা গ্রাম পর্যায়ে, তাদেরকে সহায়তা করা দরকার। আপনি কৃষির অন্য খাতে প্রচুর সহযোগিতা করবেন, কিন্তু পোলট্রি ক্ষেত্রে করবেন না, এটা হয় না, এটা ন্যায়সঙ্গত না। কাজে আমার মনে হয় যে পোলট্রি খামারি, খুব ছোট পোলট্রি খামারি এবং গ্রাম পর্যায়ে যারা পোলট্রি প্রডিউস করে, তাদেরকে সহায়তা করবে, সেটি আসলে সরকারেরই মূলত দায়িত্ব, এবং সেটা সরকারের দায়িত্ব। এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিএলএস এর ডিজি সাহেব আছেন, তারও যথেষ্ট দায়িত্ব আছে, এবং তাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে, এবং সেটা সরকার। অসংখ্য ধন্যবাদ। ভোক্তা হিসেবে আমরা চাই কম দামে ডিম এবং মুরগি, এবং একই সাথে উৎপাদকরাও যাতে লোকসান করে বন্ধ হয়ে না যান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।